এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। ইরাকের আধা সামরিক বাহিনী একটি ভিডিও রিলিজ করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভিডিওটি কোনো সাধারণ মরুভূমির মোহরা নয়, বরং মাটির গভীরে তৈরি এক বিশাল অস্ত্রনগরীর ঝলক। ইরাক, ইরান আর রাশিয়ার এই ত্রিমুখী জোট আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরাকের পাতালপুরি এবং যুদ্ধের হুমকি। ইরাকের শক্তিশালী মিলিশিয়া গ্রুপগুলো মাটির নিচে বিশাল টানেল তৈরি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সেই সুড়ঙ্গের পর মাইলের পর মাইল সাজানো রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল সিস্টেম। তাদের বার্তা পরিষ্কার, আমরা প্রস্তুত, আজই, এখনই। ইরাকের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করুন। এর এক পাশে জর্ডান, অন্য পাশে কুয়েত, মাঝখানে লেভান্ট এবং পারস্য উপসাগর। যদি ইরাকি যোদ্ধারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চলের সাপ্লাই চেইন এবং এনার্জি মার্কেট মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি ওয়াশিংটনের বিরুদ্ধে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রাশিয়ার এন্ট্রি, আগুন নিয়ে খেলবেন না। সবচেয়ে বড় টুইস্ট হলো রাশিয়ার অবস্থান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার পরিকল্পনা মানে আগুন নিয়ে খেলা। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল দর্শক হয়ে বসে থাকবে না, তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কাঠামোর মধ্যে থেকে সমাধানের পক্ষে। কিন্তু আমেরিকা যদি বেশি শক্তি দেখায়, তবে রাশিয়া এবং ইরান একজোট হয়ে তার জবাব দেবে। বান্দর আব্বাসের শক্তি প্রদর্শন। সম্প্রতি দক্ষিণ ইরানের বান্দর আব্বাসে একটি রুদ্ধশ্বাস নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরান এবং রাশিয়ার স্পেশাল ফোর্স মিলে একটি হাইজ্যাক হওয়া জাহাজ উদ্ধারের নাটকীয় মহড়া দিয়েছে। ইরানের আলবান ডেস্ট্রয়ার এবং শক্তিশালী SH-3 হেলিকপ্টার, রাশিয়ার ব্রেভি হেলিকপ্টার ক্যারিয়ার এবং ফাইটার জেট। এটা ছিল আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের উপর একটি গুলিও চালানো হয়, তবে তার পরিণাম হবে সুদূর প্রসারী এবং বিধ্বংসী। বন্ধুরা, এই পুরো ঘটনার টাইমিংটা দেখুন। একদিকে জেনেভায় পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে সমুদ্র এবং মাটির নিচে যুদ্ধের প্রস্তুতি। শক্তি সমীকরণ। রাশিয়া এবং ইরানের এই সামরিক ঐক্য প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। অর্থনৈতিক ঝুঁকি। যদি যুদ্ধ বাঁধে, তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি এটি কেবল একে অপরকে চাপে রাখার একটি কৌশল? ল্যাভরভ ঠিকই বলেছেন, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরানও। স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে। দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী দুই দেশ একসাথে থাকলেও ইরানকে কি সত্যিই সহজে হারানো সম্ভব? প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করি, কাগজে কলমে শক্তির তুলনা করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে। আধুনিক যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবই আছে। কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, কৌশল আর ভৌগোলিক বাস্তবতাও বড় ফ্যাক্টর। ইরান কেন হার্ড টার্গেট? ইরান বিশাল আয়তনের দেশ, পাহাড়ি এলাকা, মরুভূমি, জটিল ভূগোল, যা আক্রমণকারী বাহিনীর জন্য দুঃস্বপ্ন। 2003 সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও আমেরিকার সামনে উদাহরণ হয়ে আছে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইসরায়েল 2025 সালের জুনের সংঘাতে আকাশে আধিপত্য দেখাতে পেরেছিল। ইরানের পুরনো এয়ারফোর্স বড় ধাক্কা খেয়েছিল, তবুও শাসন ব্যবস্থা ভাঙেনি, ক্ষমতার কাঠামো টিকে গেছে। কারণ ইরান বহু বছর ধরে তাদের সামরিক নেটওয়ার্কে রিডান্ড্যান্সি তৈরি করেছে। অর্থাৎ একজন কমান্ডার মারা গেলে আরেকজন দায়িত্ব নেয়, এক ঘাঁটি ধ্বংস হলে আরেকটি সক্রিয় হয়। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় অস্ত্র।
স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এখান দিয়ে যায়। ইরান বারবার হুমকি দিয়েছে তাদের অস্তিত্বের ওপর আঘাত এলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। যদি তা হয়, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই বিপদে পড়বে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক সুনামিও ডেকে আনতে পারে। ইরানের মিসাইল দেয়াল। বড় প্রশ্ন, ইরানের আসল শক্তি কোথায়? উত্তর, মিসাইল ও ড্রোন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন ইরানের হাতে। তাদের কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার হাজার হাজার মিসাইল রয়েছে। উদাহরণ হিসেবে শাহাব 3 প্রায় 1000 কিলোমিটার পাল্লা, সেজ্জিল 2000 কিলোমিটার পর্যন্ত, ফাতা 1 হাইপারসনিক দাবি। এছাড়া হাজার হাজার শাহেদ ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। এই ড্রোন ও মিসাইল একসাথে ছোড়া হলে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এই পাল্লার মধ্যে। ইরানের নৌকৌশল। ইরানের নৌবাহিনী আমেরিকার মতো ব্লু ওয়াটার নৌবাহিনী নয়, বরং উপকূলীয় গেরিলা কৌশলেই জোর। ছোট দ্রুতগামী নৌকা, মাইন পাতা, সাবমেরিন এসব দিয়ে তারা বড় জাহাজকে হয়রান করতে পারে। সংকীর্ণ সমুদ্রপথে সংখ্যাই হয়ে ওঠে শক্তি। ট্রাম্প ফ্যাক্টর। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সঠিক চুক্তি দিলে আক্রমণ হবে না। একই সঙ্গে অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েনের কথাও জানিয়েছেন। অর্থাৎ চাপ ও আলোচনা দুটো পথই খোলা রাখা হয়েছে। কিন্তু এখানে বড় ঝুঁকি আছে। যদি যুদ্ধ শুরু হয়, ইরান সরাসরি ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। তাদের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ফলে সংঘাত সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইসরায়েল 60 দিনের একটি আলটিমেটাম দিয়েছে। শর্ত একটাই, এই সময়ের মধ্যে হামাসকে নিরস্ত্র হতে হবে, না হলে গাজায় আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু হামাস স্পষ্ট ভাষায় সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। ঘটনার শুরু জেরুজালেমে এক সম্মেলনে। সেখানে ইসরায়েলি মন্ত্রী পরিষদের সচিব ইয়োসি ফুক্স বলেন, যদি 60 দিনের মধ্যে হামাস অস্ত্র না ছাড়ে, তাহলে ইসরায়েল আবার অভিযান শুরু করবে। তিনি আরও দাবি করেন, এই 2 মাস সময় দেওয়ার অনুরোধ নাকি যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেই এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফুক্স বলেন, আমরা সেই অনুরোধকে সম্মান করছি, কিন্তু এখানেই গল্পের মুখ। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। মারদাউই আরও বলেন, হামাসের কাছে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা সময়সীমা পৌঁছায়নি। তার ভাষায়, নেতানিয়াহু বা গণমাধ্যমে দেয়া এসব বক্তব্য নিছক হুমকি। চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 60 দিনের সময়সীমা ঠিক কবে থেকে শুরু হবে সেটাও স্পষ্ট নয়। ফুক্স ইঙ্গিত দিয়েছেন, এটি 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস বৈঠকের দিন থেকে শুরু হতে পারে। তবে এটাও নিশ্চিত করে বলা হয়নি। ফুক্স বলেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব। যদি কাজ করে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে অভিযান সম্পন্ন করতে হবে। এদিকে জানুয়ারির মাঝামাঝি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে। কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন ইসরায়েল গাজা দখল করে রাখবে, ততদিন তারা অস্ত্র ছাড়বে না। এই অবস্থান নতুন নয়। এর আগে বিদেশে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল পরিষ্কার, দখলদার শক্তির অধীনে থাকা জনগণের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া মানে তাদেরকে সহজ শিকার বানিয়ে দেয়া। এখন আসুন মানবিক দিকটায়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর 600-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1520 বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, গাজায় খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয় উপকরণ প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। প্রায় 20 লাখ মানুষের এই ভূখণ্ডে এখন 15 লাখ মানুষ বাস্তুচ্যুত। তারা তীব্র মানবিক সংকটের মধ্যে বেঁচে আছেন।
এখন বড় প্রশ্ন, এই 60 দিনের আলটিমেটাম কি সত্যি নতুন কোনো সমাধানের পথ খুলবে, নাকি এটি আরেকটি চাপের কৌশল? হামাসের অবস্থান স্পষ্ট, অস্ত্র ত্যাগ না, ইসরায়েলের অবস্থানও কঠোর, নিরস্ত্রীকরণ না হলে অভিযান। ফলে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। সামনে হয়তো আলোচনা এগোবে, অথবা আবারও গাজার আকাশে ধোঁয়া উঠবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ধরনের অদৃশ্য চাপা শব্দ। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে উত্তাপ বাড়ছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র একাধিক বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওই অঞ্চলে। বিশাল দানবের মতো সমুদ্রে ভাসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। দূর থেকে দেখলে মনে হবে ভাসমান একটি শহর, 4টি ফুটবল মাঠের সমান লম্বা। উপর দিয়ে যুদ্ধ বিমান ওঠানামা করছে, নিচে হাজারো নাবিকের ব্যস্ততা। এই দৃশ্য অনেকের কাছে শক্তির প্রতীক, কিন্তু শক্তিরও ভয় আছে। বিশ্লেষকেরা বলছেন, এই উত্তেজনার আড়ালে আরও বড় একটি সমীকরণ তৈরি হচ্ছে, সেটি চীনকে ঘিরে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনকে চীন একটি লাইভ ল্যাবরেটরি হিসেবে দেখছে। মানে নিজেরা সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্যের যুদ্ধের প্রস্তুতি দেখিয়ে শিখছে। চীনের হাতে আছে DF-26 ধরনের ক্ষেপণাস্ত্র, যাকে অনেকে ক্যারিয়ার কিলার বলে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে বলে দাবি করা হয়। আধুনিক মিসাইল প্রযুক্তির যুগে তাই বিমানবাহী রণতরী আর অজেয় নেই, এই কথাই এখন শোনা যাচ্ছে। পেন্টাগনের সাম্প্রতিক কিছু বক্তব্যে উদ্বেগের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে চীনের উপকূল ঘেঁষে যুদ্ধে জড়ালেই যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে, এমন আশঙ্কা স্বীকার করা হয়েছে। প্রযুক্তি, মিসাইল নেটওয়ার্ক, নজরদারি সব মিলিয়ে চীন এখন ভিন্ন এক বাস্তবতা। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে চীন। অর্থাৎ সমুদ্রে ভাসমান মার্কিন রণতরীগুলোর অবস্থান নির্ভুলভাবে ধরতে সহায়তা দেওয়া হচ্ছে। যদি তা সত্যি হয়, তাহলে ব্যাপারটা শুধু ইরান যুক্তরাষ্ট্র বিরোধ নয়, এর ভেতরে আরও বড় খেলা আছে। চীন বহু বছর ধরে একটি কৌশল তৈরি করেছে, যাকে অনেকে A2 বা AD বা অ্যান্টি অ্যাক্সেস কৌশল বলে। এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো অঞ্চল, যেমন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর, সেখানে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান শক্তিকে ঢুকতে না দেয়া, অথবা ঢুকলেও কার্যকর হতে না দেয়া। এই কৌশলের মধ্যে আছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করা, সরাসরি মিসাইল হামলা তো আছে। অর্থাৎ শুধু আঘাত নয়, প্রতিপক্ষের চোখ কান বন্ধ করে দেয়া, এটাও পরিকল্পনার অংশ। ভাবুন, সমুদ্রে বিশাল এক রণতরী ভাসছে, কিন্তু হঠাৎ তার রাডার বিভ্রান্ত, যোগাযোগ লাইন দুর্বল, আকাশে শত্রু কোথায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শক্তিশালী জাহাজও অসহায় হয়ে পড়তে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনা চীনের জন্য এক ধরনের পরীক্ষাগার হয়ে উঠেছে। নিজেরা ঝুঁকি না নিয়েই তারা মার্কিন বাহিনীর চলাফেরা, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিক্রিয়ার ধরন সব পর্যবেক্ষণ করতে পারছে। ভবিষ্যতে যদি তাইওয়ানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়, তখন এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, চীন হয়তো এখন থেকেই হিসাব কষছে কিভাবে স্যাটেলাইট, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয়ে মার্কিন রণতরীর প্রতিরক্ষা দুর্বল করা যায়। একটা বড় ঝড় আসার আগে বাতাস থমথমে হয়ে থাকে, চারদিকে অদ্ভুত নীরবতা। মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সমুদ্রেও এখন তেমন নীরব উত্তেজনা। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে দূরে দাঁড়িয়ে চীন, নীরব হিসেবি পর্যবেক্ষক। জেনেভার আকাশে কূটনীতির নরম আলো। কথার টেবিলে বসেছিল 3 শক্তি, যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়া। লক্ষ্য ইরান সংকটের সুরাহা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের ইতি। কিন্তু ইতিহাস কি কখনো এত সহজে বাঁক নেয়? আলোচনা শেষ হতেই অন্য এক মঞ্চে শুরু হলো শক্তির মহড়া। ওমান সাগরের নীল জলে গর্জে উঠছে যৌথ নৌ অভিযান। তেহরান ও মস্কো একসঙ্গে নামছে সমুদ্রের দাবার ছকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া। ইরানের সংবাদ মাধ্যমের ঘোষণা, কূটনীতির পরপরই কামানের শব্দ। এর আগে হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। সেটি ছিল স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি চ্যালেঞ্জহীন নয়। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদলু জানালেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে যৌথ মহড়া হবে। কেন এই মহড়া? তেহরান ও মস্কোর ভাষ্য, সমুদ্র নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর সমন্বয় বৃদ্ধি। কিন্তু প্রশ্ন জাগে, এ কি কেবল নিরাপত্তা, নাকি এটি এক নীরব কূটনৈতিক জবাব?
মহড়ার সময় নিরাপত্তার কারণে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই সরু জলপথ দিয়ে পৃথিবীর বিপুল জ্বালানি পরিবহন হয়। বিশ্ববাজারের শিরায় রক্ত সঞ্চালনের মতোই এই পথ। একে বন্ধ করা মানে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থমকে দেয়া। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। প্রথম দফা হয়েছিল মাস্কাটে। পরমাণু ইস্যু বহুদিনের। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতে সেই আলোচনা থেমে যায়। তখন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ক্ষত শুকোয়নি এখনো। আর ঠিক এই সময়ে তেহরানের মসনদ থেকে উচ্চারিত হলো বজ্রনীনা। আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বললেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যেখান থেকে আর সেরে ওঠা যাবে না। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন। সম্প্রতি উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সমুদ্রের বুকে যেন ভাসমান দুর্গ। এই দৃশ্য যেন দুই স্রোতের সংঘর্ষ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধজাহাজের ছায়া। একদিকে কূটনীতির হাসি, অন্যদিকে মহড়ার গর্জন। এই ঘটনা প্রবাহ কেবল সামরিক নয়, শক্তির মনস্তাত্ত্বিক খেলা। জেনেভার আলোচনার পরপরই যৌথ মহড়া শুরু করা মানে বিশ্বকে বার্তা দেয়া, আমরা কথা বলি কিন্তু প্রস্তুতিও রাখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা চাপে, ইরান নিষেধাজ্ঞা আর হুমকির বৃত্তে। দুই দেশের এই সমুদ্র সংলাপ আসলে ভূ রাজনীতির নতুন সমীকরণ। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী, ওমান সাগর কৌশলগত সোপান, পারস্য উপসাগর শক্তির প্রদর্শন ক্ষেত্র। এই 3 জলের মিলন বিন্দুতে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, জেনেভার আলোচনার কালি শুকানোর আগে কেন এই গর্জন? একটি যুদ্ধজাহাজ কি সত্যি সমুদ্রের রাজা, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু এখন পানির নিচে অপেক্ষা করছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে। তিনি বলেন, যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। প্রশ্ন হলো, এটা কি শুধু রাজনৈতিক ভাষণ, নাকি ইরান সত্যিই এমন কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছে যা মার্কিন নৌবাহিনীর ভারসাম্য নষ্ট করতে পারে? খামেনি তার ভাষণে আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে 47 বছরেও যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে সরাতে পারেনি। খামেনির দাবি, এটি একটি ভালো স্বীকারোক্তি, ভবিষ্যতেও পারবেন না। এখানে বার্তাটি পরিষ্কার, ইরান নিজেদের টিকে থাকার ক্ষমতাকে শক্তির প্রমাণ হিসেবে দেখাচ্ছে। তাহলে সে ভয়ঙ্কর অস্ত্র কি? বিশ্লেষকদের মতে খামেনির বক্তব্য হয়তো ইঙ্গিত করছে তথাকথিত ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রের দিকে। ইরান সম্প্রতি যে নতুন ক্রুজ মিসাইল নিয়ে প্রচার করছে তার নাম আবু মাহদি। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসের নামে। ইরানি মিডিয়ার দাবি, এটি দূরপাল্লার প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, এই মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানার ক্ষেত্রে এটি আগের চেয়ে অনেক বেশি নিখুঁত। প্রযুক্তিগত দিক, আবু মাহদি মিসাইলটি রাশিয়ার KH-55 ক্রুজ মিসাইল থেকে অনুপ্রাণিত বলে জানা যায়। এতে টার্বোজেট ইঞ্জিন রয়েছে যা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এটি নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে, যাকে বলে সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল। ডুয়াল মোড রাডার সিকার থাকার কারণে এটি চলমান জাহাজকেও ট্র্যাক করতে পারে। এটি এমনভাবে তৈরি যাতে মার্কিন বিমানবাহী রণতরী ও তার এসকর্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা যায়। ইরান বলছে এই মিসাইল এখন পূর্ণাঙ্গ মোতায়েনের জন্য প্রস্তুত। এছাড়া উপকূলীয় মোবাইল লঞ্চের ব্যবহার করে তারা আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে। এমনকি 2600 কিলোমিটার পাল্লার সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলও উন্নয়নের পথে রয়েছে বলে দাবি করা হয়েছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন, এই সামরিক বার্তা এসেছে এমন সময় যখন ইরান হরমুজ প্রণালীতে বড় ধরনের মহড়া চালিয়েছে। স্ট্রেইট অফ হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ। এখানে উত্তেজনা মানেই বিশ্ব জ্বালানি বাজারে ধাক্কা। ফেব্রুয়ারি 16 তারিখে ইরানের বিপ্লবী গার্ড সরাসরি লাইভ ফায়ার মহড়া চালায়। ভিডিওতে দেখা যায় সমুদ্রে একটি মক জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। এটি নিছক মহড়া নয়,
এটি বার্তা, যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি। ফেব্রুয়ারি 17 তারিখে খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন। তিনি বলেন, প্রতিরোধমূলক অস্ত্র থাকা জরুরি। যেসব দেশের কাছে প্রতিরোধ ক্ষমতা নেই তারা শত্রুর পায়ের নিচে পিষ্ট হয়। তিনি আরো বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন চর খেতে পারে যেখানে থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, এটি কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে। ইরান বনাম আমেরিকা, যুদ্ধ হবে নাকি চুক্তি? মধ্যপ্রাচ্যে এখন একটা ভয়ের আবহ তৈরি হয়েছে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান। দুই পক্ষই শক্তি দেখাচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে? কেনই উত্তেজনা? আর সত্যিই কি যুদ্ধ লাগবে? ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এখন অপেক্ষা কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে। এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু। KAN জানিয়েছে, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এমন আলোচনা এমন সময় জোরালো হয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ইরান কি করছে লুকিয়ে লুকিয়ে? রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট ছবি দেখাচ্ছে অবাক করা সব দৃশ্য। ইরান তার সামরিক ঘাঁটিগুলো গোপনে মেরামত করছে এবং আরও শক্তিশালী করছে। তেহরান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে পার্চিন কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর একটি। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এখানে নতুন কংক্রিটের ঢাল তৈরি করে উপরে মাটি চাপা দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, বিমান হামলা থেকে রক্ষা। ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সুড়ঙ্গের মুখগুলো মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। সিরাজের কাছে ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি মেরামত করা হয়েছে। কোন মিসাইল ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত ভবনে নতুন ছাদ বসানো হয়েছে। সহজ কথায়, ইরান পরবর্তী যে কোনো হামলার জন্য নিজেকে প্রস্তুত করছে। ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, বলেছেন পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানি সামরিক হামলা হতে পারে। এমনকি B-2 স্টেলথ বোমারু বিমান পাঠানোর কথাও বলেছেন। ট্রাম্পের ভাষ্য হলো, ইরান চুক্তি চায়, কারণ চুক্তি না হলে যে পরিণতি হবে সেটা তারা চায় না। আমেরিকা ইতিমধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। ইরান কি জবাব দিল? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত খেতে পারে যেখান থেকে উঠে দাঁড়ানো কঠিন হয়ে যায়। একই সাথে ইরান হরমুজ প্রণালীর দিকে লাইভ মিসাইল ছুড়েছে। কয়েক ঘন্টার জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ রেখেছে। এটা নিছক মহড়া নয়, এটা বার্তা। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? এই একটা জলপথ দিয়ে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের তেল ও গ্যাস বহনকারী বিশাল ট্যাঙ্কার যায়। এর বেশিরভাগই যায় এশিয়ার বাজারে। এই পথ বন্ধ হলে বিশ্বের জ্বালানি বাজারে ভূমিকম্প হবে। ইরান জানে এটা, আমেরিকাও জানে। রাশিয়া কোথায়? এই উত্তেজনার মাঝেই রাশিয়ার নৌবাহিনী ইরানের বন্দরে ভিড়েছে। ওমান উপসাগরে যৌথ নৌ মহড়া করেছে। এটা কাকতালীয় নয়। রাশিয়া স্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান একা নয়। আসল পরিস্থিতি কি? দুই পক্ষই আলোচনা চাইছে, কিন্তু দুই পক্ষই শক্তি দেখাচ্ছে। ওমানের মধ্যস্থতায় 2 দফা আলোচনা হয়েছে। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, যে কোনো যাচাই বাছাইয়ে রাজি। কিন্তু ইতিহাস বলে, যখন দুই পক্ষ একসাথে আলোচনার টেবিলে বসে আর অস্ত্রের মুখ একে অপরের দিকে তাক করে রাখে, সেই পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। ইরান আমেরিকা উত্তেজনা, যুদ্ধ কি দরজায়? পশ্চিম এশিয়ার আকাশে এখন অদৃশ্য এক কাউন্টডাউন চলছে। ঘড়ির কাঁটা যেন থেমে আছে, কিন্তু উত্তেজনা থামেনি। খবর বলছে এই সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। আর সেই আশঙ্কায় ইরান শুরু করেছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রস্তুতি। যুদ্ধের আগামী নিয়ে CNN এবং CBS নিউজ, 2 বড় মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই প্রস্তুত, কিন্তু সেই সিদ্ধান্ত এখনো নেননি ডোনাল্ড ট্রাম্প। মানে কি? যুদ্ধ হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু মাঠে প্রস্তুতি চলছে পুরোদমে। 50টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন, যুদ্ধ জাহাজের উপস্থিতি বৃদ্ধি, ইরানের কাছাকাছি নজরদারি কয়েক গুণ বাড়ানো।
এ যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। উপগ্রহে ধরা পড়ল ইরানের গোপন প্রস্তুতি। ইরান কিন্তু বসেনি। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে ইরান তাদের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে মাটির নিচে লুকিয়ে ফেলছে। পার্চিন মিলিটারি কমপ্লেক্স, নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইস্পাহান নিউক্লিয়ার ফ্যাসিলিটি, কি করা হচ্ছে সেখানে? কংক্রিটের মোটা স্তর দিয়ে ঢেকে দেয়া বাংকার তৈরি, সুড়ঙ্গ পথ বন্ধ করে দেয়া, স্থাপনাগুলো মাটির নিচে সরিয়ে নেয়া। বিশেষজ্ঞদের ভাষায় এটা আসলে আকাশপথে হামলা ঠেকানোর প্রস্তুতি। ভাবুন, আকাশ থেকে বোমা পড়লেও যেন ভেতরের কিছু না হয়, ইরান সেই হিসাব করেই খেলছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন। এই উত্তেজনার মাঝে ইরান হঠাৎ ক্ষেপণাস্ত্র ছুড়ল। স্ট্রেট অফ হরমুজ, এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের বড় অংশের তেল এখান দিয়ে যায়। সামান্য অস্থিরতাই বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অঞ্চলের কাছেই মোতায়েন আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান বলছে এটা পরীক্ষামূলক, কিন্তু অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে একটা বার্তা, কূটনীতির বনাম যুদ্ধ। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরান এখনো আমেরিকার শর্ত মানেনি। অন্যদিকে ইরান বলছে আলোচনা চলছে, কিন্তু দ্রুত কোনো চুক্তি সম্ভব না। মানে দুই পক্ষই কথা বলছে, কিন্তু কেউই ছাড় দিচ্ছে না। আগের হামলার ছায়া, এই উত্তেজনা নতুন না। গত বছর আমেরিকা হামলা চালিয়েছিল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। ফোর্দো ফুয়েল ইনরিচমেন্ট প্ল্যান্ট হামলার পর ট্রাম্প বলেছিলেন ফোর্দো শেষ, কিন্তু ইরান বলেছে সব ঠিক আছে, কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। সত্যটা কোথায়? এখনো পরিষ্কার না। তাহলে কি যুদ্ধ অনিবার্য? এখন প্রশ্নটা একটাই, সত্যিই কি যুদ্ধ আসছে? চিত্রটা এমন, আমেরিকা প্রস্তুত কিন্তু সিদ্ধান্তহীন। ইরান প্রতিরক্ষায় শক্ত কিন্তু পিছু হটেনি। অঞ্চল বারুদের স্তূপ, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম, একটি ভুল হিসাব, আর তারপর পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে। এই মুহূর্তে দুনিয়া তাকিয়ে আছে দুই দেশের দিকে। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে অদম্য প্রতিরোধে প্রস্তুত ইরান। যুদ্ধ শুরু হলে এটা শুধু দুই দেশের লড়াই হবে না, এটা হবে পুরো বিশ্বের জন্য এক নতুন সংকট। এখন শুধু সময়ের অপেক্ষা। ঘড়ির কাঁটা থামেনি। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কি তবে ধ্বংসের খেলা শুরু হতে চলেছে? একদিকে আমেরিকা তাদের বিশাল নৌবাহু আর স্টেলথ ফাইটার নিয়ে ওমান উপকূলে ওত পেতে আছে, অন্যদিকে ইরানও বসেনি। সিএনএন এর সাম্প্রতিক এক স্যাটেলাইট রিপোর্টে যা উঠে এসেছে তা রীতিমতো পিলে চমকানো। স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের মাস্টার প্ল্যান। গত বছর ইসরায়েল আর আমেরিকার যৌথ হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সবাই ভেবেছিল তেহরান হয়তো এবার দমে যাবে, কিন্তু ভুল। মহাকাশ থেকে নেওয়া হাই রেজলিউশন ছবি বলছে অন্য কথা। ইরান এখন আর শুধু মেরামত করছে না, তারা তাদের পুরো সামরিক কাঠামোকে অজেয় করার মিশনে নেমেছে। শাহরুখ, যেখানে তৈরি হচ্ছে মরণাস্ত্র। সিএনএন এর বিশ্লেষণ অনুযায়ী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো শাহরুখ। এটি তাদের সবচেয়ে বড় এবং আধুনিক কঠিন জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। গত বছরের হামলায় এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু শ্যানলিয়ারের মতো বিশেষজ্ঞরা বলছেন ইরান অবিশ্বাস্য দ্রুত গতিতে এটি মেরামত করে ফেলেছে। এমনকি যুদ্ধের মধ্যেই তারা নতুন প্রোডাকশন লাইন চালু করেছে। এর মানে কি? এর মানে হলো যুদ্ধের আগের তুলনায় এখন ইরান আরো বেশি এবং আরো দ্রুত দূরপাল্লার মিসাইল বানাতে সক্ষম। মাটির নিচে লুকানো পারমাণবিক শহর। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা। নাতানজের কাছে পিক এক্স পর্বত, নামটা মনে রাখুন। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে এই পাহাড়ের নিচে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। টানেলের প্রবেশ পথগুলো ঢালাই করা হচ্ছে মোটা কনক্রিট আর টনের পর টন মাটি দিয়ে। কেন জানেন? যাতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে না পারে। তেহরানের দক্ষিণ পূর্বে পার্চিন সামরিক কমপ্লেক্সের তালেগান 2 স্থাপনাটি এখন প্রায় চেনা যাচ্ছে না। পুরো এলাকাটি মাটি দিয়ে ঢেকে একটি দুর্ভেদ্য বাংকারে পরিণত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এর নিচে কি ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। ইরানের আরও কিছু ঘাঁটির দিকে নজর দিন। খোরামবাগ, ইমাম আলী ঘাঁটি। এখানে ইসরায়েলি হামলা 1 ডজন ভবন ধ্বংস হয়েছিল। এখন সেখানে অন্তত 3টি নতুন ভবন দাঁড়িয়ে গেছে, বাকিগুলো দ্রুত তৈরি হচ্ছে। হামাদান বিমান ঘাঁটি। রানওয়েতে বোমার যেসব বিশাল গর্ত হয়েছিল সেগুলো ভরাট করে এখন বিমান ওড়ানোর জন্য একদম ফিট।
এমনকি বিমানের হ্যাঙ্গার আর টানেলগুলোও খুলে দেওয়া হয়েছে। তাবরিজ ঘাঁটি উত্তর পশ্চিমাঞ্চলের এই ঘাঁটিটি এখন মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের আলটিমেটাম বনাম ইরানের জেদ। প্রেসিডেন্ট ট্রাম্প যখন 10 থেকে 15 দিনের চরম পত্র দিচ্ছেন, তখন ইরান তাদের ক্যানন নেটওয়ার্ক এবং সাইলো লঞ্চারগুলোকে এমনভাবে ঠেলে সাজিয়েছে যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলেও তারা টিকে থাকতে পারে। তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে আমেরিকাকে একটা কস্টলি বা ব্যয়বহুল চোরাগোপ্তা যুদ্ধের ফাঁদে ফেলতে চায়। সালে দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দোরগোড়ায় ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর ইরানের পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। পরিস্থিতি এতটাই চরমে যে কোনো সময় একটা ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। জর্ডানে যুদ্ধের মহড়া, ট্রাম্পের মাস্টার স্ট্রোক। সবচেয়ে বড় খবর আসছে জর্ডানের মুয়াক সালতি এয়ারবেস থেকে। 19 ফেব্রুয়ারির স্যাটেলাইট ইমেজ দেখে সামরিক বিশেষজ্ঞরা চমকে গেছেন। সেখানে অন্তত 18টি F-35 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। সাথে আছে 6টি EA-18G গ্রোলার, যা শত্রুর রাডার ব্যবস্থাকে নিমেষে জ্যাম করে দিতে পারে। কেন এই তাড়াহুড়ো? কারণ ইরান সরাসরি হুমকি দিয়েছে যে আরবের কোনো ঘাঁটি ব্যবহার করে যদি তাদের উপর হামলা হয় তবে সেই ঘাঁটি তারা গুঁড়িয়ে দেবে। তাই আম্মান আর জর্ডানের ঘাঁটিগুলোতে এখন প্রায় 4000 মার্কিন সেনা এবং কয়েক ডজন অ্যাটাক ড্রোন 24 ঘন্টা অ্যালার্ট মোডে আছে। 2003 এর পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ। 2003 সালে ইরাক আক্রমণের পর আমেরিকা আর কখনো এত বড় শক্তি প্রদর্শন করেনি। গত 17 ফেব্রুয়ারি মাত্র 24 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে আরও 50টি ফাইটার জেট। আকাশে উঠছে F-22 র্যাপ্টর, F-16 এবং বিখ্যাত U-2 স্পাই প্লেন। সাগরের বুকে মোতায়েন আছে 2টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর 1 ডজন যুদ্ধজাহাজ। এক্সিওস রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী ট্রাম্প হয়তো ইরানের ওপর হামলার সবুজ সংকেত দিয়ে দেবেন। ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরাসরি সামরিক অ্যাকশন বা কাইনেটিক অ্যাকশন হওয়ার সম্ভাবনা এখন 90%। আমেরিকা এবার শুধু একটা ছোটখাটো হামলা করেই থামবে না। শোনা যাচ্ছে এটি হবে কয়েক সপ্তাহব্যাপী এক বিশাল অপারেশন, যার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ করে দেয়া। ইরানের দেয়াল পদ্ধতি। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা জানে B-52 বোমারু বিমান বা টমাহক মিসাইল কি করতে পারে। তাই তারা তাদের পারমাণবিক টানেলগুলোর মুখ ব্যাকফিলিং বা মাটি ও কংক্রিট দিয়ে ভরাট করে দিচ্ছে। কেন? যাতে কোনো কমান্ডো রেড বা মিসাইল সরাসরি ভেতরে ঢুকতে না পারে। তারা পুরো দেশটাকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করার চেষ্টা করছে। থার্ড বনাম ইরানি ড্রোন। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট মিজিশন জর্ডানের ঘাঁটিতে আমেরিকার বিখ্যাত থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম শনাক্ত করেছে। এটি এমন এক সিস্টেম যা মাঝ আকাশেই ইরানের যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে। অর্থাৎ আমেরিকা শুধু মারার জন্য নয়, ইরানের পাল্টা আঘাত ঠেকানোর জন্য পুরো ঢাল তৈরি করে রেখেছে। ট্রাম্প প্রশাসন এখন আর আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করতে চাইছে না। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিও এক চুল ছাড় দিতে রাজি নন। ডোনাল্ড ট্রাম্পকে সত্যি হামলার বোতাম টিপে দেবেন? রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র, ইরানের পাশে মস্কো, মধ্যপ্রাচ্যে নতুন হিসাব। তুরস্কের পর এবার ইরানের পাশে দাঁড়ালো আরেক বন্ধু রাশিয়া। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে মস্কো ইরানকে তাদের অত্যাধুনিক ইস্কান্দার M ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। যদি এই খবর সত্যি হয় তাহলে এটি শুধু দুই দেশের সামরিক সম্পর্কের গভীরতা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরান ভেতরে বাইরে চাপের মুখে। একদিকে দেশ জুড়ে বিক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। ঠিক এই প্রেক্ষাপটে রাশিয়ার এমন পদক্ষেপ তেহরানের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে বড় বার্তা বহন করে। প্রথমে বোঝা দরকার ইস্কান্দার M আসলে কি। এটি রাশিয়ার তৈরি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার পাল্লা প্রায় 500 কিলোমিটার। তবে শুধু দূরত্বই একে ভয়ঙ্কর করে তোলে না, এর আসল শক্তি লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে ছুটতে পারে এবং উড্ডয়নের সময় মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ শত্রুপক্ষ যদি ধরে নেয় ক্ষেপণাস্ত্রটি কোন পথে যাবে, বাস্তবে সেটি ভিন্ন পথ বেছে নিতে পারে।
এই বৈশিষ্ট্য একে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইস্কান্দার অনেক সময় নিচু উচ্চতায় উড্ডয়ন করে, যার ফলে রাডারের চোখে সহজে ধরা পড়ে না। এতে শত্রুপক্ষের আগাম সতর্কতার সময় কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইস্কান্দারকে পুরোপুরি অপ্রতিরোধ্য বলা না গেলেও এটি বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিনভাবে প্রতিহতযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর একটি। বিশেষ করে প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ইরানের জন্য কি পরিবর্তন আনবে? বিশ্লেষকদের মতে ইস্কান্দর যুক্ত হলে ইরানের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী ও প্রতিরোধমূলক হয়ে উঠবে। এর মানে হলো ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পরিকল্পনা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া আরও নির্ভুল ও দ্রুত হতে পারে। এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ। রাশিয়া এই অস্ত্র সরবরাহ করে শুধু ইরানকে শক্তিশালী করছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তাও দিচ্ছে, মধ্যপ্রাচ্যের রাশিয়া এখনও প্রভাবশালী খেলোয়াড়। ইরানের ভেতরে যখন বিক্ষোভ চলছে, তখন এমন সামরিক সহযোগিতা খামেনি প্রশাসনের মনোবল বাড়াতে সাহায্য করবে। এটি দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোর জন্য এক ধরনের আত্মবিশ্বাসের উৎস হতে পারে। তবে এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য উদ্বেগজনক, কারণ শক্তির ভারসাম্য বদলালে ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত এবং উত্তেজনা দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের অস্ত্র সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইস্কান্দার এম শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। রাশিয়া দেখিয়ে দিল ইরান একা নয়, আর ইরান বুঝিয়ে দিল চাপ যতই আসুক, তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পথেই হাঁটছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাই সামনের দিনগুলো আরও বেশি হিসাব নিকাশের, আরও বেশি সতর্কতার, কারণ এখানে প্রতিটি নতুন অস্ত্র মানেই শুধু শক্তি নয়, নতুন ঝুঁকিও। ইরানের সংকট ধীরে ধীরে এমন এক জায়গায় যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে। প্রথমে ইরানের অবস্থানটা বুঝি। ইরানের শীর্ষ নেতৃত্ব পরিষ্কারভাবে বলেছে তারা যুদ্ধ চায় না, আগাম হামলার কোনো পরিকল্পনাও নেই। কিন্তু একই সঙ্গে তারা এটাও বলছে, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তাদের যুক্তি খুব সোজা, যুদ্ধ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো শক্ত অবস্থানে থাকা, যেন প্রতিপক্ষ ভুল হিসাব না করে। এটা নতুন কিছু নয়। ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মধ্যে আছে। নিষেধাজ্ঞা, হুমকি, সামরিক মহড়া, সব মিলিয়ে ইরান সবসময় নিজেকে ঘিরে রাখা শত্রুদের কথা মাথায় রেখেই পরিকল্পনা করে। কিন্তু একই বক্তব্যে ইরান আরেকটি দরজা খোলা রেখেছে আলোচনার জন্য। তারা বলছে তারা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু সেই আলোচনা হতে হবে সম্মানের ভিত্তিতে, সমতার জায়গা থেকে। একতরফা শর্ত চাপিয়ে দিলে বা আদেশের ভাষায় কথা বললে সেই আলোচনা গ্রহণযোগ্য হবে না। ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। বিদেশি রাষ্ট্রদূতদের এক গ্রুপে বক্তৃতা করার সময় তিনি বলেছেন, আমরা নেগোসিয়েশন বা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু সেটি হতে হবে ন্যায্য আলোচনা, সমানাধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এবার আসি ইরানের ভেতরের পরিস্থিতিতে। সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক সমস্যার কারণে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, জীবনযাত্রার চাপ। কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। ইরান সরকার বলছে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে এনেছে। তাদের দাবি, এই বিক্ষোভ স্বাভাবিক ছিল না, এটাকে ইচ্ছাকৃতভাবে সহিংস করা হয়েছে যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের অজুহাত পায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নাকি আলোচনার জন্য যোগাযোগ করেছে, তবে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন সময় নাকি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে কি করতে পারে তা নিয়ে সব বিকল্প বিবেচনায় আছে, সাইবার হামলা থেকে শুরু করে সরাসরি আঘাত পর্যন্ত। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের সেনা বা ঘাঁটিতে আঘাত করে তাহলে জবাব হবে ভয়াবহ। পাল্টা হিসেবে ইরানও জানিয়েছে, আক্রমণ হলে মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনাগুলো বৈধ লক্ষ্য হবে। এই পুরো পরিস্থিতিতে চীন হস্তক্ষেপ করেছে ভিন্নভাবে। তারা যুদ্ধ নয়, সংযোগ চায়, কারণ ইরানের যুদ্ধ মানেই পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইসরায়েল সরাসরি প্রভাবিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আব্বাস আরাকচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে তথ্য আদান প্রদান করা হবে। তিনি জোর দিয়ে বলেন, আগাম হামলা ইরানের এজেন্ডা নয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন রূপ নিচ্ছে। গত জুনে মাত্র 12 দিনের যুদ্ধে রক্ষা পেয়েছিল আমেরিকা, কিন্তু এবার ইরান অন্যরকম। এবার ইরান তার চারপাশে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিকে সম্পূর্ণ ভগ্নাংশে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এখন ইরানি মিসাইলের আওতায়। ইরান ইতিমধ্যেই পরীক্ষা করেছে। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তখন আমেরিকা অনুভব করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী। ইরানের চারপাশে প্রায় 22টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানি পার্লামেন্ট স্পিকার এবং সাবেক ইসলামী বিপ্লবী গার্ড IRGC প্রধান স্পষ্ট করে বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি আমেরিকা কোনো ধরনের হামলা চালায় তার জবাব হবে সরাসরি এবং কঠোর। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকেও তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরানি নেতৃত্বের এই ঘোষণায় স্পষ্ট হয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক উপস্থিতি এবার তাদের নিশানায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রিভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ। তার ভাষায়, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে দেওয়া হবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে প্রথমে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে আমেরিকার জন্য এখন বড় ঝুঁকি। যদি তারা ইরানের মাটিতে পা বাড়ায়, তাহলে তাদের সমুদ্র ও স্থল বাহিনী উভয়ই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের বড় মার্কিন ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেজ, বাহরাইনের নৌবাহিনীর 5ম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের একাধিক ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগর এবং লোহিত সাগরে রয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ। কাতারে পারস্য উপসাগরের তীরে অবস্থিত আল উদাইদ এয়ারবেজ মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করছে। US সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর এখানে। এখান থেকে মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। কাতার সরকার ইতিমধ্যেই এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে $8 বিলিয়ন বেশি ব্যয় করেছে। ইরানি বিশ্লেষকদের মতে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, প্রথমে আল উদাইদ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে মার্কিন অভিযান এবং বিমান অপারেশন তৎক্ষণাৎ ব্যাহত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধযন্ত্রে এই ধরনের আঘাতের প্রভাব বিশাল। গালিবাফ স্পষ্ট করে বলেছেন, আমরা সরাসরি জবাব দেব। আমাদের লক্ষ্য স্পষ্ট। ইরানের প্রতি হামলা হলে আমরা শান্তভাবে অপেক্ষা করব না। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান বিশ্বকে দেখাচ্ছে তারা প্রস্তুত এবং হঠাৎ হামলার জন্য অপেক্ষা করছে না। এবারের উত্তেজনা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো এবার সতর্ক। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা এবং ইরানের প্রস্তুতি যে বাস্তব তা সবাই বুঝছে। ইরান বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু যদি হামলা আসে জবাব হবে কঠোর। আমাদের প্রতিশোধ মৃদু হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের নজর সবসময় থাকবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি, সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজ সবই এখন এক উত্তপ্ত কুণ্ডলিতে। এক ক্ষুদ্র ভুলও পুরো অঞ্চলে আগুন লাগাতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা। ট্রাম্প কার্ড কি ইরানের খোররামশার 4 ক্ষেপণাস্ত্র? মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া ভাষা, অন্যদিকে ইরানের পাল্টা শক্তি প্রদর্শন। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশার 4। অনেক বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের চাপের জবাবে এটিই এখন তেহরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। খোররামশার 4 কেন গুরুত্বপূর্ণ? ইরানের দাবি অনুযায়ী খোররামশার 4 একটি অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ 1500 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা ইরানের ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে অন্যতম ভারী। সাধারণভাবে একটি ক্ষেপণাস্ত্র যত বেশি ওজন বহন করতে পারে, তার ধ্বংস ক্ষমতাও তত বেশি হয়। বিশ্লেষকরা বলছেন, এখানে ইরান ইচ্ছাকৃতভাবে দূরত্ব বাড়ানোর চেয়ে প্রচণ্ড শক্তিশালী হামলার সক্ষমতা বাড়ানোর দিকে বেশি জোর দিয়েছে। অর্থাৎ খুব দূরে নয়, কিন্তু যেখানে আঘাত করবে সেখানে ভয়াবহ ক্ষতি নিশ্চিত। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তত্ত্বাবধানে। প্রযুক্তিগত সক্ষমতা কি বলছে? খোররামশার 4 একটি তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর মানে হলো এটি উৎক্ষেপণের সময় খুব দ্রুত গতি পায় এবং উচ্চ থ্রাস্ট তৈরি করতে পারে। ইরানি সূত্রগুলো বলছে, এর স্বল্প ফ্লাইট টাইম এবং ম্যানুভারেবল ওয়ারহেড এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই বৈশিষ্ট্যের কারণে ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেম কিংবা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে। ইরানের দাবি, লক্ষ্য এলাকায় পৌঁছে এটি একসঙ্গে প্রায় 80টি আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র দিয়েই একাধিক স্থানে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব।
বাস্তবে কি ব্যবহার হয়েছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলের দিকে যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করা হয় সেখানে খোরামশার 4 ব্যবহার করা হয়েছিল। এছাড়া 2024 সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করা হয়। ইউরোনিউজের তথ্যমতে ওই সময়ে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসব হামলা ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং IRGC কমান্ডার আব্বাস নীলফরুশানের হত্যার প্রতিক্রিয়া। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AP জানিয়েছে খোরামশার 4 অনেকটাই উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি। মুসুদানের পাল্লা প্রায় 4000 কিলোমিটার, যদিও সেটি তুলনামূলকভাবে হালকা ওয়ারহেড বহনে সক্ষম। তবে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি পশ্চিমা বিশ্লেষকদের দীর্ঘদিনের উদ্বেগ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি অভিযোগ করেছেন ইরানে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্রিয় ভূমিকা রয়েছে। তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, বিদেশি মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা পরিকল্পিতভাবে বিক্ষোভকে সহিংস রূপ দিয়েছে। তার দাবি, এসব এজেন্ট বিক্ষোভকারী ও পুলিশের ওপরই গুলি চালিয়েছে, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয় এবং সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। আরাগচির মতে তেহরানের কাছে অডিও রেকর্ড ও তথ্য প্রমাণ রয়েছে, যেখানে দেখা যায় বিক্ষোভের মধ্যে সশস্ত্র অপারেটিভদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অনেক নিহত ব্যক্তির শরীরে পেছন দিক থেকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ফরাসি ভাষী এজেন্টরা এই বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল এমন জীবন্ত প্রমাণ তাদের হাতে আছে। বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব পরিচিত, যে নেতা আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ায় তার সঙ্গে ওয়াশিংটনের সংঘর্ষ প্রায় অনিবার্য। অনেকের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযোগের পর এখন আমেরিকার নজর আরও বড় লক্ষ্যের দিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেল সমৃদ্ধ ইরানে আমেরিকার প্রভাব প্রায় শূন্য। একটার পর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টাও হয়েছে, কিন্তু এত কিছুর পরেও ইসলামী প্রজাতন্ত্র ভাঙতে পারেনি ওয়াশিংটন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে ইরানের শাসন ব্যবস্থা বদলানো যায় তাহলে এরপর কার পালা? অনেক বিশ্লেষকের মতে পরবর্তী লক্ষ্য হতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত এক দশকে এরদোয়ান আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন, কারণ আমেরিকা চায় বিশ্ব রাজনীতি চলুক তাদের নিয়মে, কিন্তু এরদোয়ান সেই নিয়ম মানতে রাজি নন। এরদোয়ান এমন একজন নেতা যিনি তুরস্ককে পশ্চিমাদের উপর নির্ভরশীলতা থেকে বের করে এনে একটি স্বাধীন শক্তি হিসেবে দাঁড় করাতে চান। তার রাজনৈতিক দর্শনের ভেতরে আছে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন। সবচেয়ে বড় বিষয় হলো, তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এরদোয়ানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এর প্রমাণ আমরা দেখেছি যখন তুরস্ক আমেরিকার আপত্তি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেয়। আমেরিকার চোখে এটা ছিল প্রায় লাল দাগ টেনে দেয়া। শুধু এখানেই নয়, সিরিয়া যুদ্ধ, লিবিয়া সংকট কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে তুরস্ক অনেক সময়ই আমেরিকার সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ানের খোলাখুলি অবস্থান আমেরিকা ও ইসরায়েল দুই পক্ষের জন্যই অস্বস্তিকর। তবে এরদোয়ান যে আমেরিকার জন্য বড় টার্গেট সেটা বোঝা গিয়েছিল আরও আগে 2016 সালে। সে বছর তুরস্কে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়। অভিযোগ আছে এই অভ্যুত্থানের পেছনে আমেরিকার মদত ছিল। এরদোয়ান নিজেও বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিলেন এবং আমেরিকা তাকে আশ্রয় দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, সেই অভ্যুত্থানের আগাম সতর্কবার্তা নাকি রাশিয়ার গোয়েন্দা সংস্থা পুতিনের মাধ্যমে এরদোয়ানকে জানিয়ে দিয়েছিল। এর ফলেই এরদোয়ান প্রাণে বেঁচে যান এবং অভ্যুত্থান ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকেই এরদোয়ানের কাছে পশ্চিমাদের চেয়ে পুতিন বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। আজ প্রায় এক দশক পর এরদোয়ান আগের চেয়ে আরও শক্তিশালী। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা হিসেবে। এ কারণে অনেক বিশ্লেষক মনে করেন এরদোয়ানকে সরানো ইরানের চেয়েও কঠিন, কারণ তার পেছনে রয়েছে বিশাল জনসমর্থন। তুরস্কের অবস্থান ইউরোপ ও এশিয়ার মাঝখানে অত্যন্ত কৌশলগত। তুরস্ক অস্থিতিশীল হলে এর প্রভাব সরাসরি ইউরোপে পড়বে, আর আঙ্কারাকে খুব বেশি চাপে ফেলে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের অনেক বড় কৌশলগত সুবিধা হারাতে পারে। তাই বিশ্লেষকদের ধারণা, যদি আমেরিকা ইরান ইস্যুতে সফল হয় তাহলে তুরস্কের উপর চাপ বাড়বে। সেই সময় এই অঞ্চলে একমাত্র বড় শক্তি হিসেবে দাঁড়িয়ে থাকবে তুরস্ক, যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে।